আসসালামু আলাইকুম দর্শক। এই প্রথমবার কোনো ভারতীয়দের ছাড়েনি বাংলাদেশ। সোজা কথায় প্রথমবারের মতো আটক ভারতীয়দের ফেরত দেয়নি বাংলাদেশ। কিভাবে সম্ভব? কি হলো? কেন হলো? সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। আশা করছি আপনারা শুরুতেই আমার এই রিপোর্টটির দিকে একটু নজর দিবেন। আমি এক, এক করে আপনাদেরকে আমার স্ক্রিনশটে মানে কিছু পত্রিকার স্ক্রিনশটগুলো আপনাদের সামনে তুলে ধরছি, কাইন্ডলি দেখে নিন। বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয়কে গত ১৭ আগস্ট আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রোববার ও সোমবার বিজিবির সঙ্গে একাধিক একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ। কিন্তু তা সত্ত্বেও তাদের ফেরত দেয়নি বিজিবি। এর বদলে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজেপি। আজ মঙ্গলবার বিএসএফ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। আমি হিন্দুস্তান টাইমসেরও একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখন আসি মূল আলোচনায়। আমি বেশ কিছুদিন আগে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। শুধু দুটি বিষয় না, আমার বেশ কয়েকটি আলোচনার মধ্যে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক, তারপর হচ্ছে বিদ্যুৎ নিয়ে আমি কিছু কথা বলেছিলাম এবং অনেকেই বিষয়গুলোকে হয়তোবা তেমন গুরুত্বের সাথে দেখেননি, হয়তোবা আমি নতুন বলে। আমি আজ নতুন আপনাদের সামনে আমি কথা বলছি, কিন্তু আমার প্রেডিকশন শেষ পর্যন্ত অনেকটা আম সফল হচ্ছে। এবং আমি আমার প্রেডিকশনের থ্রুতে আমি মানে আ এত ভালো প্রেডিকশন আমি করতে পারবো সেটি আমি ভাবিনি, এবং ভারত ঠিক আমার প্রেডিকশনের মতোই কোনো একটা রিঅ্যাকশন দিবে সেটিও কিন্তু আমি আ ভাবতে পারিনি। দর্শক, দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্ক যদি কেউ মনে করে থাকে যে আগের মতো হবে, সেটি অন্তত এই সরকারের আমলে তো সম্ভব নয়। এটি বলতে পারছি। দ্বিতীয়ত, ভবিষ্যতে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনে যদি আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো বিরোধী দল ক্ষমতায় আসে, কিংবা বিশাল হয় না যে বিশাল মেজরিটি নিয়ে, একটা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি অন্য একটি দল ক্ষমতায় চলে আসে, তবেও কিন্তু ভারতকে এই ডিপ্লোম্যাটিক যে ক্রাইসিস সেটি ফেস করতে হবে। তার একটি উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। এটি ভারতের জন্য একটি অগ্রিম বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। দেখুন, আমি বেশ কিছুদিন আমি আমি উদাহরণটি দেওয়ার আগে আমি ঠিক একটু পেছনের দিকে যাচ্ছি। আমি বেশ কিছুদিন আগে আমার একটি আ মতামত, আমার একটি বিশ্লেষণে আমি বলেছিলাম ২০০১ থেকে ২০০৫ অবধি বাংলাদেশের সাথে ভারতের ৩ টি যুদ্ধ হয়েছিল। আমি এটি আরো একবার রিক্যাপ করছি। বাংলাদেশের সাথে ভারতের ৩ টি যুদ্ধ হয়েছিল এবং এই ৩ টি যুদ্ধে ভারত বাংলাদেশের কাছে হেরে গেছে। মানে বর্ডারে বিএসএফ বাংলাদেশের তৎকালীন বিডিআর এর সাথে যুদ্ধে জয়ী হতে পারেনি। এবং যারা এটির রেফারেন্স চাইছেন, আমি রেফারেন্সটি আমার স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। উইকিপিডিয়া আছে, গুগলে সার্চ করলেই ভারত বাংলাদেশ যুদ্ধ লিখে সার্চ করলে আপনারা বিস্তর আরো এটি পেয়ে যাবেন। তারপরেও আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি বলে রাখছি, যুদ্ধ ৩ টি হয়েছিল। একটি হয়েছিল পদুয়াতে, সিলেটে, আরেকটি হয়েছিল রৌমারীতে, আরেকটি হয়েছিল আখাউড়া বর্ডারে। এই ৩ বর্ডার সাইডে যুদ্ধ হয়েছিল এবং আম আপনার পদুয়াতে লাগাতার ২ দিন যুদ্ধ হয়েছে এবং সেই ২ দিন পরে ভারতের জওয়ানরা তো আ কিছু নিহত হয়েছে এবং বাংলাদেশেরও তৎকালীন কিছু বিডিআর, সম্ভবত বিএসএফ থেকে কিছুটা কম সংখ্যায়, আমি যতদূর আমার মনে পড়ছে ২ জন বিডিআর সৈন্য নিহত হয়েছিল এবং ভারতের more than 5 people, I mean more than 5 BSF jawans were shot dead. তো
এখন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে আমি যেটি মনে করছি যে ভারতকে বাংলাদেশ একটি বার্তা দিতে চাইছে। সেটি কিভাবে? নাম্বার 1, আজকে হঠাৎ আমরা যেটি সংবাদ মাধ্যমে দেখতে পেলাম, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যত মন্ত্রী এবং তার এমপি যাদের কাছে লাল পাসপোর্ট আছে, মানে হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যাদের কাছে আছে, সেই পাসপোর্টগুলো তারা ক্যান্সেল করে দিচ্ছে এবং সেই পাসপোর্টগুলোর যতদিন তাদের কাছে আছে তারা সেই পাসপোর্ট দিয়ে কোনো কিছুই করতে পারবে না, যেহেতু সরকার ডিসিশন নিয়েছে এটা ক্যান্সেল করে দিবে। তো বর্তমানে শেখ হাসিনা ভারতে আছে এবং ভারতের ভাষ্য মতে শেখ হাসিনা ভারতে আছেন তার কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমে, কারণ ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী আহ, একজন কূটনৈতিক পাসপোর্ট হোল্ডার, মানে একজন রেড পাসপোর্ট হোল্ডার ভারতে থাকতে পারবে 45 দিন বিনা ভিসায়। অতএব যদি শেখ হাসিনাকে এর এই এরই মধ্যে যদি শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে গেছে, আর আজ হচ্ছে 21 আগস্ট, তো এরই মধ্যে যদি শেখ হাসিনার লাল পাসপোর্টটি বাংলাদেশ নিষিদ্ধ করে দেয় বা ব্যান করে দেয় বা শেষ করে ফেলে, তবে শেখ হাসিনা ভারতে বেশি দিন থাকতে পারবে না। এবং ভারতের এমন কোনো আইন নেই যে ভারত আম, শেখ হাসিনাকে রাখতে পারে। যদি শেখ হাসিনা বা- ভারতে থাকতে চায়, তবে তাকে তার নর্মাল পাসপোর্টে, মানে জেনারেল পাসপোর্টের মাধ্যমেই ভারতে থাকতে হবে। এবং সেই জেনারেল পাসপোর্টও যদি শেখ হাসিনাকে এখন পেতে হয়, তাহলে তাকে কোর্টের মাধ্যমে সেটি পেতে হবে। কারণ বাংলাদেশে এই পর্যন্ত শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেটি এখন কোর্টের ট্রায়াল অবস্থায় রয়েছে এবং আজকেও একটি মামলা হয়েছে। অতএব এই মামলাগুলোর পরে শেখ হাসিনাকে যদি একটি জেনারেল পাসপোর্ট পেতে হয়, তবে তাকে কোর্টের মাধ্যমে সেটি পেতে হবে এবং তার জন্য হলেও শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে। এবং ভারতকে বাংলাদেশ ফর্মালি রিমাইন্ডার দিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা ভারতে বেশি দিন যেন না থাকে। যদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে খুব বেশি দিন থাকে, তবে সেটি বাংলাদেশ এবং ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্কের উপরে খুবই প্রভাব ফেলবে। আমি যদি আম, সম্ভবত ভারতের লেখক এবং উনি একজন সম্পাদক, রাহুল ত্রিপাঠী France24.com-কে জানান, শেখ হাসিনার আম, ভারত শেখ হাসি আম, ভারত শেখ হাসিনার পেছনে অতিরিক্ত বাংলাদেশের উপর কম বিনিয়োগ করেছে। এক্স্যাক্টলি, উনি রাহুল ত্রিপাঠী কথাটি খুব ভালোই ধরতে পেরেছেন যে ভারত শেখ হাসিনার প্রতি এত বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেছে যে ভারত ভুলে গেছে যে বাংলাদেশের জনগণও রয়েছে, তারা বাংলাদেশের উপরে কম ইনভেস্টমেন্ট করেছে। এবং এর কিছুদিন আগে ভারতের চিফ জাস্টিসও একটি কথা বলেছেন, স্বাধীনতার মজা সেটি যদি জানতে হয়, সেটি বাংলাদেশকে দেখে শিখতে হবে। অতএব ভারতের চিফ জাস্টিস কি বোঝাতে চেয়েছেন সেটি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। অতএব দর্শক, আপনারা জাস্ট চিন্তা করে দেখুন যে শেখ হাসিনাকে যদি ভারত রাখে, তবে কিসের ভিত্তিতে রাখতে পারে? এক, জেনারেল পাসপোর্ট, তাকে ভিসা ইস্যু করবে and শেখ হাসিনা থাকতে পারে, যেটি শেখ হাসিনা দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ তার এগেনস্টে মামলা রয়েছে এবং তাকে মামলা কোর্টে ফেস করে তারপর তাকে জেনারেল পাসপোর্ট নিতে হবে, যেটি আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনার জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। অ্যান্ড নাম্বার টু, ভারত ভারতের আইন যেটি বলছে, ভারতের নিয়ম নীতি যেটি বলছে, সেটি হচ্ছে ভারত কখনো কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে না এবং রাজনৈতিক আশ্রয় যদি ভারত শেখ হাসিনাকে কোনোভাবে দিয়ে দেয়, তবে শেখ হাসিনাকে ভারতেই থাকতে হবে এবং শেখ হাসিনা অন্য কোনো জায়গায় তার আশ্রয় তিনি চাইতে পারবেন না। অতএব বোথ সাইড, ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা। এবং আরো একবার দিয়ে দিতে চাচ্ছি যে হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী
বেশ কিছুদিন আগে আমি রিপোর্টটি পড়েছি এবং সেই রিপোর্ট অনুযায়ী একজন, সরি, হিন্দুস্তান টাইমস নয়, এটি হচ্ছে মানবজমিন। মানবজমিন বাংলাদেশের একটি বেশ নামী পত্রিকা। মানবজমিনের একটি রিপোর্ট তখন বলছিল যে তারা সাবেক সাবেক ভারতীয় একজন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশের ছিলেন হাই কমিশনার এবং তিনি বর্তমানে একজন শীর্ষ কূটনৈতিক হিসাবে আছেন। আমরা একটু আন্দাজ হয়তোবা করতে পারছি, কিন্তু যেহেতু আন্দাজ মানে নাম নিতে চাচ্ছি না, কিন্তু একজন শীর্ষ কূটনৈতিক উনি রিপোর্টারকে জানিয়েছেন, সাংবাদিককে জানিয়েছেন যে শেখ হাসিনা যেখানে খুশি সেখানে যাক, ভারতে না আসুক। তার মানে উনিও অনুধাবন করতে পারছেন শেখ হাসিনা যদি সামহাও ইন্ডিয়াতে থেকে যায়, তবে ইন্ডিয়ার জন্য এটি শুধু বিপদ নয়, একটি ভয়াবহ ডিজাস্টার কোনো কিছু হতে চলছে। এবং এটি ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক থেকে নিয়ে সকল জায়গায় এটি এফেক্ট করবে। এটি শুধু এটি কোনো ছেলে খেলা নয়, এটি ভীষণ বড় ধরনের একটি খেলা। আমি বেশ কয়েকজনের সাথে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনা থেকে আমি যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে শেখ হাসিনার যেই কর্ম, যে কাণ্ড তিনি ঘটিয়ে গেছেন এই ছাত্র আন্দোলনকে ঘিরে, এটি একটি ইতিহাসের পাতাতেই রয়ে যাবে এবং ইতিহাস হয়ে রয়েছে, মানে হয়ে রয়েছে না, অলরেডি একটি ইতিহাস হয়ে গেছে। এবং ৫২'র ভাষা আন্দোলনের পরে বলা হচ্ছে শেখ হাসিনার হাতে এত পরিমাণ ছাত্র জনতা শিশু খুন হয়েছে, শেখ হাসিনার অর্ডারে এই খুনগুলো হয়েছে এবং অলরেডি ইতিমধ্যে অনেক নেতাকর্মী যারা অ্যারেস্ট হয়েছে এবং তারা অলরেডি তারা তথ্য দেয়া শুরু করেছে, তাদের অবৈধ দুর্নীতি করে অর্জন করা যে পয়সা আছে সেগুলো ফ্রিজ করা হচ্ছে বাংলাদেশের সরকারের দ্বারা, সরকার কর্তৃক। অতএব শেখ হাসিনা একটি বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। ১৬ বছর যেই মানুষটি এই দেশটাকে চালিয়েছেন, সেই মানুষটি আজকে চরম সংকটে রয়েছে। এবং আমি আরো একবার মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের জন্য এটি শুধু সংকট নয়, এর আগেও আওয়ামী লীগ অনেক সংকট ফেস করেছে। আমার কাছে মনে হচ্ছে এইবারের সংকটটি একটু বড় ধরনের সংকট এবং এই সংকটটি আওয়ামী লীগকে খুব দ্রুত, আমি আশা করছি, কাটিয়ে উঠবে এবং আওয়ামী লীগ ফ্রেশ হয়ে জনগণের সামনে আসবে। কিন্তু তার আগে আমি আরো একটি কথা বলে দিতে চাইছি, সেটি হচ্ছে এই প্রথমবার যেটি আমরা শুরু করেছিলাম, এই প্রথমবার আম ভারতীয়দেরকে ফেরত দেয়নি বিজিবি, মানে বাংলাদেশ বর্ডার গার্ড, মানে তাদেরকে ফেরত দেয়নি। বিএসএফ বেশ কয়েকবার বাংলাদেশের বিজিবির সাথে বসেছে, পতাকা বৈঠক করেছে, কিন্তু তারপরেও তারা ৫ ভারতীয়কে যে আটক করেছে তারা তাদেরকে ফেরত দেয়নি এবং এর মাধ্যমে যেই বার্তাটি বাংলাদেশ ভারতকে দিতে চাইছে সেটি স্পষ্ট। অতএব আমি মনে করছি কূটনৈতিক সম্পর্কের থেকে ভারতকে আরো ট্রান্সপারেন্ট হতে হবে এবং ভারতকে, ইটস হাই টাইম দ্যাট ইন্ডিয়া মাস্ট অ্যান্ড শুড invest on Bangladesh, not a particular person. এটি আমার কাছে মনে হচ্ছে। ফ্রেন্ডশিপ থাকতেই পারে, বন্ধুত্ব থাকতেই পারে, সেটি হচ্ছে একটা পার্সোনাল স্পেসে। এবং আমি শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ককে রেসপেক্ট করি, সম্মান জানাই, কিন্তু যখন এটি বাংলাদেশের স্বার্থের জায়গায় চলে আসে, বাংলাদেশের জনগণ থেকে নিয়ে বাংলাদেশের সকল স্তরের মানুষের শুধু একটি কথা, সেটি হচ্ছে তারা সকলেই শেখ হাসিনার এগেনস্টে। এবং আস্তে আস্তে শেখ হাসিনার যে সাজানো যেই বলয়, সেই বলয়টি কিন্তু আস্তে আস্তে ধসে পড়েছে, খুব বাজেভাবে ধসে পড়েছে। অতএব আমি মনে করছি আটক ভারতীয়দের এখন ফেরানোর সময় নেই হয়তো বা বাংলাদেশের কাছে, কারণ এর আগে আমরা বহুবার দেখেছি ভারত কিভাবে রিয়াক্ট করেছে বাংলাদেশিদের উপরে। ভারত বাংলাদেশ ভারত বর্ডারে কিভাবে রিয়াক্ট করেছে। ফেলানি হত্যাকাণ্ড আমরা ভুলে যাইনি। বিএসএফ একটি শিশু বাচ্চাকে, ছোট কন্যাকে কিভাবে মেরে কাটা তারের উপরে ঝুলিয়ে রেখেছে, এই সেই চিত্র, যেটি বাংলাদেশ এখনো ভুলে যায়নি। বাংলাদেশ সামনের সময়ে ভুলবে কিনা সেটিও
একটি প্রশ্ন রয়েছে। বহুবার দিল্লি, ঢাকার সাথে বৈঠক হয়েছে এই বর্ডার কিলিংস এর ব্যাপারে, তারপরেও কমেনি। আমি এর আগে বলেছিলাম গত ৭ বছরে ডয়েচে ভেলের একটি রিপোর্ট বলছে গত ৭ বছরে বাংলাদেশ ভারতের মধ্যে হত্যা হয়েছে ২ শতাধিকের উপরে বেশি। ২০০'রও বেশি হত্যা হয়েছে এবং বিএসএফ সেটি হত্যা করেছে এবং কোনোবার বিজিবি রেসপন্স করেনি। এবং এর মধ্যে তো বিজিবির মহাপরিচালক তো একটি কথা ফাঁস করেই দিয়েছেন, সেটি হচ্ছে আমাদেরকে বাধ্য করা হতো পতাকা বৈঠকের জন্য। কারা বাধ্য করেছে সেটি এখন আমরা সবাই বুঝতে পেরেছি। আশা করছি আপনাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার। ধন্যবাদ।